গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনার সিচুয়েশনে সবাই বাসায় থাকবে এবং বাইরে বেরোলেই অবশ্যই মাস্ক পরে বের হবে। তো আমাদের অনলাইন ক্লাসে লাস্ট ক্লাসগুলোতে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের নন কোডাটা পর্বের বেশ কয়েকটি পর্ব, যেমন পরিফেরা, প্রোটোজোয়া, লাস্ট পর্যন্ত হচ্ছে অ্যাকাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, এই সকল পর্ব সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা পর্ব করডাটা এবং অবশ্যই নন করডাটা থেকে উন্নত বৈশিষ্ট্যের করডাটা সম্পর্কে পড়ব। তো করডাটা সম্পর্কে প্রথমেই বলে রাখা ভালো, করডাটা হচ্ছে উন্নত পর্বের প্রাণীদেরকেই মূলত হচ্ছে করডাটা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। করডাটা পর্বের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মূলত তিনটা প্রধান বৈশিষ্ট্য থাকা অবশ্যই প্রয়োজন। প্রথম বৈশিষ্ট্যটা দেখো, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর নিরেট দণ্ডাকৃতির নটোকর্ড উপস্থিত থাকবে, এটা অবশ্যই থাকতে হবে, যা কিনা পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের দেহটার কথা চিন্তা করি, ঠিক মাথার যে মস্তিষ্ক এই বরাবর ঠিক পৃষ্ঠ রেখা বরাবর একটা হচ্ছে নটোকর্ড থাকে। অর্থাৎ এই দুইটা হাত, এখানে হচ্ছে পা, ঠিক মাঝ বরাবর, দেহের মাঝ বরাবর হচ্ছে একটা নটোকর্ড থাকবে। তো এই নটোকর্ডটা আমরা যারা মেরুদণ্ডী প্রাণী তাদের দেহ হচ্ছে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, কিন্তু সকল প্রাণীতে আবার মেরুদণ্ড, সকল করডাটার মধ্যে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। তাই বলা যেতে পারে যে সকল করডাটা কিন্তু মেরুদণ্ডী না, কিন্তু সকল মেরুদণ্ডী কিন্তু অবশ্যই কর্ডেট। অর্থাৎ যে সকল প্রাণীর দেহের মধ্যে নটোকর্ডটা পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে তাদেরকেই হচ্ছে মেরুদণ্ডী বলবে। আর যাদের নটোকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে না পূর্ণাঙ্গ অবস্থায়, তখন তাদেরকে আর মেরুদণ্ডী বলা যাবে না, তবে তারা হচ্ছে করডাটা পর্বের প্রাণী। সেকেন্ড যে বৈশিষ্ট্য সেইটা চলো দেখি। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে নলাকার স্নায়ুরজ্জু, যা কিনা সম্মুখ প্রান্তে মস্তিষ্ক এবং পশ্চাৎ প্রান্তে সুষুম্না কাণ্ডে প্রতিস্থাপিত হয়। তো ব্যাপারটা কি, আসলে আমরা যে মেরুদণ্ডটা দেখলাম, মেরুদণ্ডটার মাঝ বরাবর একটা রজ্জু থাকে, ঠিক রজ্জুর ঠিক উপরের দিকে পার্টটা হচ্ছে মস্তিষ্ক দ্বারা, মস্তিষ্কের এরকম মাথার মধ্যে যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং সবার পশ্চাৎ প্রান্ত পুরোটা হচ্ছে লম্বাকৃতির, এটা হচ্ছে সুষুম্না কাণ্ডে পরিবর্তিত হয়। তিন নাম্বার বৈশিষ্ট্য চলো দেখি। 3 নাম্বার বৈশিষ্ট্যে দেয়া আছে যে গলবিলীয় ফুলকারন্ধ থাকে, যা উন্নত প্রাণীতে ফুসফুস দ্বারা, উন্নত প্রাণীতে সেটা কি হয়, ফুসফুসে পরিণত হয়। তো আমরা জানি আমাদের ফুসফুসটা হচ্ছে বুকে, অর্থাৎ দুইটা হাতের ঠিক এই মাঝ বরাবর এখানে দুইটা লাংস থাকে, যেটা কিনা আমাদের নাক দিয়ে যে বাতাসটা ঢোকে সেই বাতাসটা হচ্ছে এই ফুসফুসে প্রবেশ করে। তো এই ফুসফুসটা হচ্ছে উন্নত প্রাণীতে থাকে, কিন্তু এইটাই যখন পানিতে বসবাসকারী মাছের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে মাছের এই হচ্ছে মুখ, এখানে একটা কানকো থাকে, কানকোর ঠিক নিচে এরকম র্যাক র্যাক করা এখানে হচ্ছে ফুলকা থাকে। তো এগুলোই হচ্ছে করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য। করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে তাহলে অবশ্যই 3টা থাকতে হবে। প্রথমটা হচ্ছে নটোকর্ড উপস্থিত হইতে হবে, সেকেন্ড হচ্ছে স্নায়ুরজ্জু থাকবে, যেটা কিনা সম্মুখ প্রান্তে মস্তিষ্ক এবং পশ্চাৎ প্রান্তে সুষুম্না কাণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে, এবং 3 নাম্বার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ফুলকারন্ধ থাকবে, যা কিনা উন্নত প্রাণীতে ফুসফুসে পরিণত হয়ে থাকে। তো
কর্ডাটা পর্বের প্রাণীগুলোকে মূলত তিনটা সাব ফাইলাম অর্থাৎ উপে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেকেন্ড হচ্ছে সেফালোকর্ডাটা, থার্ড হচ্ছে ভার্টেব্রাটা। তো দেখো প্রথম যেই ইউরোকর্ডাটার মধ্যে ইউরোকর্ডাটার মধ্যে এই যেই নামগুলো দেখা যাচ্ছে যে ইউরোকর্ডাটার যেই বৈশিষ্ট্য দেখো, শুধুমাত্র লেজ অঞ্চলে নটোকর্ড এবং স্নায়ুরজ্জু উপস্থিত। সেফালোকর্ডাটার ক্ষেত্রে শুধুমাত্র দেহের পৃষ্ঠীয় দিক জুড়ে নটোকর্ড বা স্নায়ুরজ্জু উপস্থিত। আর ভার্টেব্রাটার ক্ষেত্রে শুধুমাত্র পূর্ণাঙ্গ প্রাণীতে সারা পৃষ্ঠীয় অঞ্চল জুড়েই আছে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ আমি এক কথায় বলতে পারি এই যেই সাবফাইলামগুলো করা হয়েছে কর্ডাটা পর্বের প্রাণীর, এটা মূলত তাদের নটোকর্ড আর স্নায়ুরজ্জুটা কোন অবস্থিত সেটার উপর নির্ভর করে এই সাবফাইলামটা করা হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম কর্ডাটা পর্বের আসলে প্রধান তিনটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে নটোকর্ড, সেকেন্ডটা হচ্ছে স্নায়ুরজ্জু এবং থার্ড হচ্ছে ফুলকারন্ধ্র। তো প্রথম যে দুইটা মূল বৈশিষ্ট্য, সেই দুইটা বৈশিষ্ট্যের উপস্থিতির উপরেই নির্ভর করে এই কর্ডাটা পর্বের উপপর্ব তিনটা করা হয়েছে। প্রথমটা শুধুমাত্র লেজ অঞ্চলে, অর্থাৎ এসিডিয়াকে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে। দেখো এসিডিয়া পর্বের ঠিক এই লেজ অঞ্চলটাতে হচ্ছে এখানে নটোকর্ড এবং স্নায়ুরজ্জু উপস্থিত থাকে, যা কিনা পূর্ণাঙ্গ প্রাণীতে অনেক সময় বিলুপ্তও হয়ে যায়। তার মানে তার জীবন দশায় নটোকর্ড এবং স্নায়ুরজ্জুর উপস্থিত আছে এবং সেটা হচ্ছে লেজ অঞ্চলে। সেফালোকর্ডাটা, সেফালো শব্দের অর্থই হচ্ছে পৃষ্ঠীয় অঞ্চল, যেটা বলা যায় যে সেফালিক রিজিয়ন শব্দটি সেফালা থেকে এসেছে, যা কিনা মস্তক বা মাথা, এবং কর্ডা অর্থাৎ রজ্জু, অর্থাৎ হচ্ছে মস্তক অঞ্চল থেকেই এখান থেকে যে পৃষ্ঠীয় অঞ্চল এই বরাবরটাতে হচ্ছে তার নটোকর্ড এবং স্নায়ুরজ্জু উপস্থিত। একইভাবে ইউরোকর্ডাটার ক্ষেত্রে ইউরো শব্দের অর্থ হচ্ছে লেজ এবং কর্ডার অর্থ হচ্ছে রজ্জু, তাই এটা হচ্ছে লেজ অঞ্চলে এটার নটোকর্ডটা উপস্থিত থাকে। তো সেফালোকর্ডাটার ক্ষেত্রে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে ব্রাঙ্কিওস্টোমাকে। ব্রাঙ্কিওস্টোমা একটা প্রাণী, কর্ডাটা পর্বের প্রাণী, যার কিনা পৃষ্ঠীয় দিক জুড়ে অর্থাৎ মস্তিষ্ক থেকে শুরু করে পৃষ্ঠীয় দিক বরাবর নটোকর্ড এবং স্নায়ুরজ্জু উপস্থিত। এরপর হচ্ছে ভার্টেব্রাটা, যা কিনা সবচেয়ে উন্নত। এখানে উদাহরণ হিসেবে হোমোস্যাপিয়েন্স অর্থাৎ মানুষকে নেওয়া হয়েছে। তো মানুষের এই মস্তিষ্ক এবং মেরুদণ্ডের ভেতরের যে স্নায়ুরজ্জু ছবিতে দেখানো হয়েছে খুব সুন্দরভাবেই। নটোকর্ডটি মূলত হচ্ছে পৃষ্ঠীয় দেশে অবস্থান করে, আমাদের ঠিক পেছন দিক দিয়ে আমি হাত দিলেই আমরা টের পাবো, ঠিক পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর। এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তো এখানে ছবিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, দেখো মেরুদণ্ড এবং হচ্ছে মস্তিষ্কটি। এরপর চলো ইউরোকর্ডাটা, এটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। ইউরোকর্ডাটায় শুধুমাত্র যে লেজ অঞ্চলে নটোকর্ড বা স্নায়ুরজ্জু উপস্থিত থাকে তাই না, এর আরও কিছু বৈশিষ্ট্য আছে। যেটা 3 নম্বর কর্ডাটার বৈশিষ্ট্য ছিল ফুলকা ছিদ্র, সেটা এই প্রাণীর ক্ষেত্রে দেখা যায় সমস্ত শরীরেই ছোট ছোট এরকম ছিদ্রের মতন অসংখ্য দেখা যায় এরকম ফুলকারন্ধ্র রয়েছে। এটার আরেকটা খুব মজার বৈশিষ্ট্য হচ্ছে এটার লার্ভাকে বলা হয় টেটপোল লার্ভা।
এই টেডপল লার্ভা উন্নত বৈশিষ্ট্য হারিয়ে যখন পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয়, এসিডিয়া যখন ছোট অবস্থায় থাকে তখন সেটাকে বলে টেডপল লার্ভা, আর যখন পূর্ণবয়স্ক প্রাপ্ত হয় অর্থাৎ সম্পূর্ণ বড় হয় সাইজে, তখন সেটার এই পরিণত যে বৈশিষ্ট্যগুলো, এই যেই নটোকর্ড বা হচ্ছে স্নায়ুরজ্জু, নার্ভ কর্ড, তারপর হচ্ছে ফুলকারন্ধটা থাকে, নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, এগুলো করে কি সে আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্যগুলো হারায় যায়, এবং হারিয়ে যাওয়ার ফলে তার যেই রূপান্তরটা হয় সেই রূপান্তরটাকে বলা হয় প্রতিরূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নেম। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কি বা প্রতিরূপান্তর কি, এটা জ্ঞানমূলক কোশ্চেনে বা অনুধাবনমূলক কোশ্চেনেও অনেক সময় আসে। তো এসিডিআর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা দেখা যায়, যা কিনা ইউরোকর্ডাটা উপপর্বকে রিপ্রেজেন্ট করে। এরপর আসি, চলো সাবফাইলাম ইউরোকর্ডাটার 3টা ক্লাস সম্পর্কে জেনে নিই আমরা। সাবফাইলাম ইউরোকর্ডাটাতে 3টা ক্লাস আছে। একটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, নামগুলো খুব কঠিন, তারপরেও একটু উচ্চারণ করবো, বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি এই কারণে। অ্যাসিডিয়াসিয়া। সেকেন্ড হচ্ছে থেলিয়াসিয়া, সেকেন্ডটার নাম হচ্ছে থেলিয়াসিয়া। 3 নাম্বারটা হচ্ছে লার্ভেসিয়া। দেখো বৈশিষ্ট্যগুলো 3টার ক্ষেত্রে 3 রকম, কিছুটা কম্প্যারিজন করলে দেখা যায় যে 3টার ক্ষেত্রে বৈশিষ্ট্যে কিছুটা অমিল আছে, এই কারণে এটাকে 3টা ক্লাস, আলাদা আলাদা ক্লাসে ভাগ করা হয়েছে। দেখো প্রথমটার দেহ হচ্ছে নলাকার বা স্ফীতকায়, অর্থাৎ হচ্ছে কখনো এটার বডিটা এরকম নলাকার থাকবে অথবা স্ফীতকায় থাকবে, যা কিনা এসিডিআর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এরকম, অর্থাৎ এটা হচ্ছে এতটুকু নলাকার ছিল, তারপরে যে ফুল বডি এটা হচ্ছে স্ফীতকায় ছিল, তাই এটার উদাহরণ হচ্ছে এসিডিয়াকে এসিডিয়াসিয়াতে ক্লাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রাণীর পরিণত প্রাণীতে লেজ থাকে না। আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম এসিডিয়া পর্বের প্রাণী, এসিডিয়াতে যেই এসিডিয়া ছিল সেটার পরিণত অবস্থায় কিন্তু ওর উন্নত বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, যাকে কিনা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলা হয়েছিল। এটাতেও সেই বৈশিষ্ট্যটাই চলে এসেছে যে পরিণত অবস্থায় এই প্রাণীতে লেজ থাকে না। এরপরে দেখো থেলিয়াসিয়া। থেলিয়াসিয়ার ক্ষেত্রে এদের দেহটা হচ্ছে লেবু বা পিঁপে আকৃতির, অর্থাৎ এটার দেহ কিন্তু নলাকার বা স্ফীতকায় না এসিডিয়ার মতো, এটা হচ্ছে লেবু বা পিঁপে আকৃতির, অর্থাৎ এটা এরকম বড় হবে। লেবু তো সবাই দেখেছ, এটা তার এরকম হবে অনেকটা পিঁপে আকৃতির। এর দেহ আবরণটা হচ্ছে পাতলা এবং স্বচ্ছ, দেহ আবরণটা হচ্ছে যথেষ্ট পাতলা এবং এটা হচ্ছে স্বচ্ছ। এটাকে উদাহরণ নেওয়া হয়েছে সালপা ম্যাক্সিমা। থার্ড যেই ক্লাসের নাম সেটা হচ্ছে লার্ভেসিয়া। লার্ভেসিয়া এর দেহটা ব্যাঙাচি আকৃতির, অর্থাৎ দেখতে হচ্ছে এরকম, এবং এই প্রাণীতে লেজ থাকে। দেখো একটা লেজের মতন স্ট্রাকচার, কিন্তু এটা কিন্তু লেজ এর মতো স্ট্রাকচার। এইটার উদাহরণ হচ্ছে অ্যাপেন্ডিকুলারিয়া। তো প্রত্যেকটা ক্লাসেই দেখতেছি আমরা বৈশিষ্ট্যে কিছুটা বেমিল আছে। প্রথমটার দেখতে নলাকার, তো থ্যালাসিয়া যেটা সেটা আবার দেখতে লেবু বা পিঁপে আকৃতির। থার্ড যেটা সেটাতে হচ্ছে ব্যাঙাচি আকৃতির। আবার প্রথমটাতে পরিণত প্রাণীতে লেজ থাকে না, লার্ভেসিয়াতে পরিণত প্রাণীতে লেজ থাকে। প্রথমটার হচ্ছে প্রাচীরটা হচ্ছে একটু পুরু, পরেরটার প্রাচীর হচ্ছে পাতলা এবং স্বচ্ছ, অর্থাৎ বেশ কিছু পার্থক্য আছে বিধায়ী ইউরোকর্ডাটাকে 3টা পৃথক পৃথক শ্রেণীতে ভাগ করা যায়। চলো এরপরে আমরা সেফালোকর্ডাটা সম্পর্কে বিস্তারিত জানি।
সেফালোকর্ডাটার আমরা প্রথমেই বলেছিলাম সেফালিক রিজিয়ন, অর্থাৎ হচ্ছে সেফালো এই কথাটুকুর মানে হচ্ছে মস্তক, এবং কর্ডা শব্দের অর্থ হচ্ছে রজ্জু। তো এর যে প্রথম বৈশিষ্ট্যটাই ছিল, যেটা আমি ওখানে লিখে দিয়েছিলাম প্রথমেই পর্ব বিভক্ত করার সময়, যেটার পৃষ্ঠীয় অঞ্চলে একটা স্নায়ু রজ্জু এবং নটকট থাকবে। দেখো আমি এখানে প্রথমেই হচ্ছে মেরুদণ্ড বা নটকটটাকে এঁকে দিয়েছি। এটা হচ্ছে নটকট। এরপরে স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ডও উপস্থিত। এর দেহের দুই পাশে দৈর্ঘ্য বরাবর মানে বাম পাশে এরকম ভি আকৃতির একটা, অর্থাৎ হচ্ছে ভিটা একটু বাঁকানো, রোটেট করা, তো এই আকৃতির অনেকগুলো মায়োটম থাকে। কি থাকে এটা? মায়োটম। মূলত মায়োটমটা হচ্ছে একটা বিশেষ ধরনের পেশি এদের, যা কিনা এই উল্টা ভিকর আকৃতির। এইটা হচ্ছে এক ধরনের পেশি বা মাসেল, যার কন্ট্রাকশন বা সংকোচন এবং প্রসারণ এই দুটার মাধ্যমেই এই প্রাণীটি চলাচল করে। এদের অঙ্কীয় মুখছিদ্রে ওরাল সিরি থাকে। এই যে দেখো এখানে কতটুকু সিরি আছে, এটাই হচ্ছে ওরাল সিরি। এটাই হচ্ছে ওরাল সিরি। এই ওরাল সিরি এটাই হচ্ছে ওরাল সিরি, যা কিনা এটার ঠিক নিচে এদের মুখমণ্ডলটা উপস্থিত। তো ইউরোকর্ডাটার পরে যে সেফালোকর্ডাটা কিন্তু একটু উন্নত বৈশিষ্ট্যের। ইউরোকর্ডাটাতে লেজ অঞ্চলে শুধুমাত্র নটকট ছিল। এটার ক্ষেত্রে মস্তক থেকে শুরু করে পৃষ্ঠীয় অঞ্চলে নটকট, নার্ভ কর্ড উপস্থিত। ইউরোকর্ডাটা কিন্তু নিশ্চল ছিল। আমরা অ্যাসিডিয়া যেটা দেখেছি সেটা কিন্তু চুপ এক জায়গায় ছিল। এটা কিন্তু খুব একটা নড়াচড়ার যোগ্য প্রাণী না, এবং ইভেন পরিণত অবস্থা যখন বয়স হয় তখন কিন্তু ইউরোকর্ডাটার ক্ষেত্রে তার যেই উন্নত বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে। কিন্তু সেফালোকর্ডাটার ক্ষেত্রে এটা কিন্তু উন্নত বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে অর্জন করে। তো এই ছিল সেফালোকর্ডাটা। তো এরপরে চলো আমরা দেখি ভার্টেব্রাটা, যেটা কিনা সবচাইতে উন্নত ধরনের কর্ডাটা পর্বের উপপর্ব। তো ভার্টেব্রাটার ক্ষেত্রে দেখা যায় যে খুব ইম্পর্ট্যান্ট কিছু বৈশিষ্ট্য এখানে লিখেছি, সব বৈশিষ্ট্য লিখিনি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণীয় নটকটটি পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ যারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী তারা হচ্ছে এই ভার্টেব্রাটা পর্বের উপপর্বের অন্তর্ভুক্ত। কর্ডাটা পর্বের ভার্টেব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত। সেকেন্ড বৈশিষ্ট্য, পৃষ্ঠীয় যে ফাঁপা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু থাকে, এইটা সম্মুখে হচ্ছে মস্তিষ্ক আর পশ্চাতে হচ্ছে সুষুম্নাকাণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, সুষুম্নাকাণ্ড তৈরি করে। অর্থাৎ নার্ভ কর্ড থেকেই দুইটা পার্ট তৈরি হয়। এক নার্ভ কর্ডের উপরের দিকে বা সম্মুখ প্রান্তের অংশটাকে বলা হয় মস্তিষ্ক, আর পেছনের দিকে লম্বা প্রান্তকে বলা হয় সুষুম্নাকাণ্ড, যা স্পাইনাল কর্ড নামেও পরিচিত। থার্ড যে বৈশিষ্ট্য, এটার রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ ধরনের। আমরা কিন্তু নন কর্ডাটা পর্বের বেশ কিছু, যেমন হচ্ছে আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে দেখেছিলাম রক্ত সংবহন তন্ত্র হচ্ছে উন্মুক্ত প্রকৃতির, অর্থাৎ তেলাপোকা সেটার উন্মুক্ত প্রকৃতির ছিল। সেখানে কোনো ধমনী বা শিরা ছিল না, বা হার্ট সারা শরীরেই হচ্ছে রক্ত পরিবহন উন্মুক্ত অবস্থা ছিল। কিন্তু ভার্টেব্রাটার ক্ষেত্রে দেখো সবচাইতে উন্নত বৈশিষ্ট্য, রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ ধরনের, ক্লোজ টাইপ। কেন? এটাতে হৃৎপিণ্ড থাকে এদের, এবং এদের ধমনী থাকে বা শিরা থাকে রক্ত পরিবহন করার জন্য। সেটাই লিখেছে, দেখো সংকোচনশীল হৃৎপিণ্ড এবং রক্তনালীর সমন্বয়ে হচ্ছে এই রক্ত সংবহন তন্ত্রটা গঠিত। তার মানে এটা অবশ্যই একটা উন্নত ক্যারেক্টার বা উন্নত বৈশিষ্ট্য। তো এই ভার্টেব্রাটাকে দেখা যায় যে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমটাই দুইটা ডিভিশনে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে গ্নাথোস্টোমাটা।
অ্যাগনাথা আর একটা হচ্ছে গ্নাথোস্টোমাটা। তো অ্যাগনাথা আর গ্নাথোস্টোমাটা এই যে দুইটা ডিভিশনে ভাগ করা হয়েছে, দুইটা বিভাগ করা হয়েছে, এই বিভাগটা মূলত একটা জিনিসের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে করা হয়েছে। যাদের চোয়াল নেই তাদেরকে অ্যাগনাথা, এ শব্দের অর্থ না, আর গ্নাথোস মানে হচ্ছে চোয়াল। ঠিক গ্নাথোস্টোমাটার ক্ষেত্রে হচ্ছে চোয়ালটা আছে। তো চোয়াল উপস্থিত থাকলে গ্নাথোস্টোমাটা, আর চোয়াল না থাকলে সেটাকে অ্যাগনাথা। আজকে আমরা এই অ্যাগনাথা সম্পর্কে জানবো, আগামী ক্লাসে আমরা গ্নাথোস্টোমাটা সম্পর্কে জানবো, কারণ গ্নাথোস্টোমাটা হচ্ছে সবচাইতে উন্নত পর্বের উন্নত যেই কর্ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে গ্নাথোস্টোমাটার মধ্যেই পড়ে। তো অ্যাগনাথাতে হচ্ছে দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে মিক্সিনি এবং 2 নাম্বারটা হচ্ছে সেফালাস পডিমরফি। তো মিক্সিনি ক্লাসের যে প্রাণীগুলো সেগুলোকে মূলত বলা হয়, নিকনেম বলা হয় হ্যাগফিশ। এটাকে বলা হয় হ্যাগফিশ। এর যেই প্রধান বৈশিষ্ট্য, এর হচ্ছে মুখে 4 জোড়া কোষিকা বিশিষ্ট এবং মুখচুঙ্গি অর্থাৎ হচ্ছে মুখের মধ্যে যে চোষক টাইপের যে পার্টটা সেটা এখানে থাকে না। আমরা যদি ছবি দেখি তাহলে ছবিতে দেখব এই যেই প্রথম যেই ছবিটি আছে সেটা হচ্ছে মিক্সিনির এখানে দেখা যাচ্ছে যে মুখের মধ্যে চোয়াল, এখানে চোয়াল নেই, বাট এখানে কিছু কোষিকা আছে এবং কোষিকার এখানে, এটাই হচ্ছে মিক্সিনির অন্যতম একটা ক্যারেক্টার। তো এই কারণেই বলা হয়েছে এটা 4 জোড়া কোষিকা উপস্থিত আছে এবং এদের কিন্তু মুখচুঙ্গি নেই। উদাহরণ হিসেবে মিক্সিনিকে দেখানো হয়েছে। সেকেন্ড যেটা সেফালাস পডিমরফি, যাকে কিনা ল্যাম্প্রে বলা হয় নিকনেম। এই ল্যাম্প্রেগুলোর দেখা যায় যে মুখে চোষক থাকে এবং হর্নি দাঁতযুক্ত থাকে, অর্থাৎ এদের মুখের মধ্যে চোষকও থাকে প্লাস হচ্ছে দাঁতও থাকে এবং মুখ চুঙ্গিটাও বিদ্যমান, অর্থাৎ মুখে চোষক টাইপের একটা চুঙ্গির মতন পার্ট আছে। উদাহরণ হিসেবে আমরা পেট্রোমাইজনকে নিয়েছি। চলো ছবিটা দেখি। ছবিতে এই যে মুখ, এই মুখের এখানে চোষক থাকে এবং ভেতরে হর্নি টাইপের দাঁতও থাকে, এটাই হচ্ছে পেট্রোমাইজন। তো এই পেট্রোমাইজনটাই হচ্ছে সেফালাস পডিমরফি ক্লাসের অন্তর্ভুক্ত। তো আমরা দেখলাম যে সবচাইতে উন্নত যেই সাবফাইলাম ভার্টেব্রাটা, এই ভার্টেব্রাটার হচ্ছে 2টা ক্লাস, মিক্সিনি এবং সেফালাস পডিমরফি। এই দুইটাই হচ্ছে চোয়াল নেই কিন্তু ভার্টেব্রাটা পর্বের প্রাণী। মিক্সিনিতে 4 জোড়া কোষিকা উপস্থিত, মুখচঙ্গি এবং অনুপস্থিত থাকে, কিন্তু মুখচঙ্গি উপস্থিত যেই সেফালাস পডিমরফি তার মুখে হচ্ছে চোষক থাকে এবং হর্নি দাঁতযুক্ত। উদাহরণটাও খুব সহজ উদাহরণগুলোই তোমার এখানে লিখেছি আমি, যেগুলো লিখলেই তোমরা সবচেয়ে মনে থাকবে। মিক্সিনি আর পেট্রোমাইজন অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। মিক্সিনিকে হ্যাগফিশ বলা হয় মিক্সিনির নিকনেম, আর সেফালাস পডিমরফির যে নিকনেম সেটা হচ্ছে ল্যাম্প্রে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝেছ এবং এরপরে আমরা আগামী ক্লাসে এই গ্নাথোস্টোমাটার যেই অর্থাৎ চোয়াল বিশিষ্ট যেই প্রাণীগুলো আছে সেই চোয়াল বিশিষ্ট প্রাণীগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং এটাই হচ্ছে সবচেয়ে উন্নত কর্ডাটার উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী। তো সবাই ভালো থাকবে, আশা করি ক্লাসটা বুঝেছ। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।